সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে সক্রিয় ইউনূসের চামচারা, বিপদে পড়ছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতের ডিপ্লোম্যাটিক প্ল্যানে দুর্নীতির দায়ে গ্রেফতার হবে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, তারেকের হাত ধরেই প্রকাশ পাচ্ছে ইউনূস উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূস জমানার ইতি ঘটতেই এনসিপি নেতার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ৭ মার্চ তারেক রহমানের কারাবন্দী দিবস, বিপদে ফেলা সেনা কর্মকর্তাদের বিচার হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে, সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। একেবারে ভিন্ন পরিবেশে এবার বাংলাদেশে পালিত হল ঐতিহাসিক ৭ মার্চ। পদ্মাপারে পালাবদলের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছিল। সেই সব প্রশ্নের মধ্যে একটি ছিল, দেশে আদৌ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে? গত ১.৫ বছরে যে অরাজকতার মধ্যে দিয়ে বাংলাদেশবাসী দিন যাপন করছিলেন, তার কি অবসান ঘটবে? নাকি জামায়াত ক্ষমতা দখল করে দেশে মৌলবাদী শাসন ফিরিয়ে আনবে? বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। তারেক রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়, তা হল ঐতিহাসিক ৭ মার্চ এবছর কিভাবে পালিত হবে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৭ মার্চ উদযাপনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে যে ছেদ পড়ছিল, বিএনপির নতুন সরকারেও তা কাটেনি। বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে ২৪ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে ইতিহাসের সবচেয়ে কোণাঠাসা অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। হাসিনার ১৫.৫ বছরের শাসনামলে প্রতি বছর নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হতো জাতীয় শহীদ দিবস। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৭ মার্চ সহ ৮টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়। বদলে যাওয়া বাস্তবতায় ঐতিহাসিক এই দিনে কোনো কর্মসূচির কথা শোনা যায়নি। গত বছর মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। দলটির নেতাকর্মীরা হয় পলাতক নয়তো জেলে। ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড ফেসবুকেই সীমাবদ্ধ। ৭ মার্চ ঘিরেও এর ব্যতিক্রম দেখা যায়নি। জাতির মুক্তি সংগ্রামের স্বপ্নে ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ৫৫ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে যান। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। ২৪ জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশবাসী তার হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের শাসনভার। গত ১.৫ বছরে বাংলাদেশকে দায়িত্ব নিয়ে পদ্মায় ডুবিয়ে ছেড়েছেন। তার গবেষণার বিষয় দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আর সেই হতদরিদ্র শ্রমিকদের জন্য গঠিত তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন। ১ টাকা বা ২ টাকা নয়, ২৫ কোটি টাকা। আর তারই হাত সাফাইয়ে সাহায্য করেছেন ১৪ জন। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, দুদক। মঙ্গলবার ১০ মার্চ চার্জশিটটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে জমা দেওয়া হতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্তরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোড নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মো শাহজাহান, নূরজাহান বেগম, এস.এম. হুজ্জাতুল ইসলাম লতিফি, আইনজীবী মই ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো কামরুল হাসান। দুর্নীতির গোদাম। এতদিন সেই গোদামের দরজা বন্ধ ছিল। তদারকি সরকার বিদায় নিতেই দুর্নীতির সেই কালো গোদাম থেকে বেরিয়ে আসছে একের পর এক কালো বিড়াল।
১.৫ বছরের মধ্যে একটা সরকারের উপদেষ্টারা যে এই পরিমাণ দুর্নীতি করতে পারে সেটা বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়েছে। তদারকি সরকার বলেছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেটাও যে অন্তঃসারশূন্য সেটাও এখন প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ একটি খবরের গোষ্ঠীবে তদারকি সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। ইউনূস সরকার বিদায় নিতেই সেই গোষ্ঠী তাদের খবরের কাগজে এবার ইউনূস সরকারের উপদেষ্টাদের পাহাড় প্রমাণ কুকীর্তি কাহিনী ফাঁস করছে। তাদের বিরুদ্ধে দুদকে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত না থাকলেও তাদের পিএসএ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানার সভাপতি মহোদ আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। দলের এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। রোববার ৮ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই জবাব চাওয়া হয়। এর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানোসহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করে আদালত। 7 মার্চ দিনটি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আবার এই 7 মার্চ তারেক রহমানকে সেনাবাহিনী গ্রেফতার করে। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। টানা ১৮ মাস তারেক কারাগারে বন্দী ছিলেন। গ্রেফতারের পর জিয়াপুত্রকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। ২০০৭ সালের বিভীষিকাময় রাতে কোনো ওয়ারেন্ট, মামলা, জিডি এমনকি সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিতর্কিত সেনা কারাগারে জরুরি বিধিমালায় গ্রেফতার করা হয়। পরের বছর ৩ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল কলেজ, আগের না পিজি, হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় জামিনে মুক্তি পান তারেক রহমান। মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে চলে যান। বাতাসে ভাষা খবর অনুযায়ী তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন তারেক। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ভেঙে যায় তারেকের মেরুদণ্ড, যার ফলে তার মেরুদণ্ডের ৭ ও ৮ নম্বর হাড় ভেঙে যায় এবং শারীরিক মানসিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হন। মা বেগম জিয়া বাহিনীকে এই মর্মে মুচলেকা দিয়েছিলেন যে তার ছেলে কোনোদিন দেশে ফিরবে না এবং জাতীয় রাজনীতিতে যোগ দেবে না। এই শর্তেই প্রায় ১৮ মাস সেনা কারাগারে থাকার পর তারেক মুক্তি পান। আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা করে। মধ্যবর্তী সময়ে পদ্মা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। তারেক রহমান দেশে ফিরেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বিএনপির দাবি তাদের নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছতলায় শনি পূজা চলাকালীন সময় মন্দির প্রাঙ্গণে উগ্রবাদীদের বোমা নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, এই ধরনের হামলার পেছনে কি সংগঠিত উগ্রবাদী মানসিকতা কাজ করছে? সম্প্রতি ফারাবি নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ছড়িয়ে পড়লেও এখনও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সমালোচনা করছেন অনেকেই।